আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক বলেই রাজধানীতে হঠাৎই বেড়ে গেছে হত্যা ও ধর্ষণের ঘটনা। দাবি মানবাধিকার সংগঠনগুলোর, মানতে নারাজ পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরে এক যুবককে কুপিয়ে হত্যা, বাড্ডায় গুলিতে আহত যুবলীগ নেতা মারা গেলেন ঢাকা মেডিকেলে। এ নিয়ে মৃতের সংখ্যা 4। জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে গ্রেফতার নারী আইনজীবীর 2 দিন এবং অন্য 2 আইনজীবীর 3 দিন করে রিমান্ড মঞ্জুর। পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবারও চালু হচ্ছে না প্রস্তাবিত সমন্বিত ভর্তি পরীক্ষা। প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অনাগ্রহকে দায়ী করলেন শিক্ষামন্ত্রী। এবং কোরবানি ঈদের 1 মাস আগেই অস্থিতিশীল দেশের পেঁয়াজের বাজার। খাতুনগঞ্জে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 12 টাকা। আদা ও রসুনের দামও চড়া। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। সাম্প্রতিক সময়ে রাজধানীতে হঠাৎ করেই বেড়ে গেছে হত্যাকাণ্ড ও ধর্ষণ। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব অপরাধ রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করে ফেলেছে। সামাজিক বন্ধন শিথিল হওয়ার কারণে প্রতিনিয়তই এ ধরনের অপরাধ বেড়ে যাচ্ছে বলে অভিমত মনোবিজ্ঞানীদের। যদিও এগুলোকে বিচ্ছিন্ন কিছু ঘটনা দাবি করে একে আইনশৃঙ্খলার অবনতি বলতে নারাজ পুলিশ। তানির মেহেদির রিপোর্ট। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী চলতি মাসের শুরুতেই রাজধানীতে খুন হয়েছেন 7 জন। ধর্ষণের ঘটনা ঘটেছে অন্তত 15টি। এর মধ্যে ব্লগার নীলাদ্রি হত্যাকাণ্ডের পর গত 7 আগস্ট দিনে দুপুরে গোরানে নিজ বাসায় নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয় গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে। এর সপ্তাহ পার হওয়ার আগেই 13 আগস্ট রাতে রাজধানীর বাড্ডায় গুলিবর্ষণের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান গামা ও তার 3 অনুসারীকে হত্যা করে সন্ত্রাসীরা। একই দিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে এসে রাজধানীর মগবাজারে পরিচিত 2 তরুণের ধর্ষণের শিকার হন জামালপুরের এক কলেজ ছাত্রী। মানবাধিকার কর্মীরা বলছেন, এসব অপরাধ রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করে ফেলেছে। প্রশ্ন উঠেছে নাগরিক নিরাপত্তা নিয়েও। এই সমস্ত অপরাধের জন্য আমরা অনেক পিছনে রয়ে গেছি। অনেক খারাপ জায়গায় এখন পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি। বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আমরা বসবাস করছি, যেখানটা কাউকে কোনো অপরাধের জন্য কৈফিয়ত দিতে হচ্ছে না। নারীদের উপরে এই অত্যাচারটা অনবরত বাড়ছে। অপরদিকে মূল্যবোধের অভাব আর সামাজিক বন্ধন শিথিল হওয়ায় এ ধরনের ঘটনা বেড়ে চলছে বলে অভিমত মনোবিজ্ঞানীদের। অপরাধটা বলি যখনই যে সমস্ত রুলস রেগুলেশন আমাদের মেনটেন করা উচিত সেটা যদি আমরা না মানি, যখন করবে না বিষয়টা আমার মধ্যে কাজ না করে, সেটা আমার বিবেকের জন্যই হোক, এটা আমার প্রথার জন্যই হোক, অথবা আমার আইনের জন্যই হোক, সেটা যখন অ্যাপ্লাই সঠিকভাবে না হয় তখনই সেই কাজটা বের হয়ে আসে। সেটাকে আমরা বলি অপরাধ প্রবণতা বাড়া। অবশ্য এ ধরনের অপরাধকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলে মানতে নারাজ পুলিশের এই কর্মকর্তা। কিছু অপরাধের ঘটনা ঘটেছে যেগুলো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামগ্রিক বিবেচনায় প্রতিটি ঘটনা পুলিশ সফলতার সাথে মোকাবেলা করেছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে কথা বলা যাবে না। তার মতে, এসব অপরাধ বন্ধে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতাও বাড়ানো প্রয়োজন। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহেল নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, এলাকায় যৌন নির্যাতনের ঘটনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বদরুল ও রুহুল নামে 2 জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সোহেলের বন্ধু জানান, রোববার রাত 10টার দিকে গার্মেন্টসে কর্মরত একটি মেয়েকে উত্ত্যক্ত করার পাশাপাশি টাকা ছিনিয়ে নেওয়ার পায়তারা করছিল দুর্বৃত্তদের একটি দল। এর প্রতিবাদ জানায় সোহেল। এ বিষয় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনুমানিক 10-12 জন আসছে, আইসা ওরে মারি শুরু করছে। তো ভাবলাম হয়তো বা মনে হাতেই মারছে। তো আমি আগে যেতে দেখি রক্ত। ওর নাম বজরুল, ওইটা দেখছি অরেঞ্জ গেলে আপনি পাইবেন। ওইটা একদিন এক গার্মেন্টসের মাইয়ারে সন্ত্রাসী করে টাকা নিয়ে গেছে গা, মোবাইল সেট পন্তন হয়ে গেছে। আসে ও কইছে যে, বজরুল ভাই আপনি এই সেটটা দিয়ে দেন, এত অসহায় মানুষের লোকে এই সমস্ত কি করেন। 2 জনকে আটকের পাশাপাশি সামগ্রিক বিষয় মাথায় নিয়েই এই ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় মোহাম্মদপুর থানা পুলিশ। বিভিন্ন সময় বকাটা ছেলেমেলে কাউকে বিরক্ত করলে সে প্রতিবাদ করতো, এই ধরনের আমরা পেয়েছি।
তো এইগুলো আমাদের মাথায় আছে, প্রেম গঠিত বিষয়ে, টাকা পয়সার লেনদেন, সব বিষয়ে মাথায় নিয়ে আমরা তদন্ত করছি। সোহেল স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাড্ডায় গুলিতে আহত যুবলীগ নেতা আব্দুস সালাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রাতে তিনি মারা যান। এ নিয়ে এই ঘটনায় মারা গেলেন 4 জন। এর আগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুবুর রহমান গামা, ঢাকা উত্তর সিটির 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শামসু মোল্লা এবং স্বেচ্ছাসেবক লীগ কর্মী মানিক ওই ঘটনায় মারা যান। 13ই আগস্ট রাত 9:30টার দিকে গুলশান বাড্ডা লিংক রোডে কমার্স কলেজের কাছে 15 আগস্টের শোক দিবসে অনুষ্ঠানের বর্ধিত সভায় 4 জনকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। হামলার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 2 জন। পরদিন একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গামা। এখনো ধরাছোঁয়ার বাইরে মাদারীপুরের চাঞ্চল্যকর 2 স্কুল ছাত্রী হত্যার মূল আসামিরা। উল্টো তারা নিহতদের পরিবারের সদস্যদের দফায় দফায় হুমকি দিচ্ছে। এই অবস্থায় আতঙ্কে দিন পার করছেন পরিবারের সদস্যরা। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। এদিকে মূল অভিযুক্তদের গ্রেফতার করে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি এলাকাবাসী ও সুশীল সমাজের। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 13 আগস্ট বাড়ি ফেরার পথে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর 2 ছাত্রী সুমাইয়া ও হ্যাপিকে অপহরণ করে নিয়ে যায় এলাকার দুর্বৃত্তরা। পরে তাদের নির্যাতন করে সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় তারা। এই অবস্থায় 2 ছাত্রীকে ধর্ষণের পর বিষ খাইয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্বজনেরা। কিন্তু এ ঘটনার 11 দিন পরও আইনের আওতায় আসেনি মূল অভিযুক্তরা। এছাড়া 3 জনকে গ্রেফতার করলেও হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। পরিবারের অভিযোগ, মামলা তুলে নিতে আসামিদের পক্ষ থেকে বারবার হুমকি দেওয়া হলেও তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ। এই অবস্থায় ন্যায় বিচার নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছে নিহতদের পরিবার। বলে যে ওরা কয়দিন থাকবে, এই বিচার হবে, এরপরে আর দেশে থাকা লাগবে না, ধুলাও তুম না বাড়ি ঘরে একটু ধুলাও থুয়ে দেব না। ওই কি করবে, তা কি হইবে, তা কয়দিন পরে দেখমু, এই নানান বিধি দেখেছি। আমাকে তো মাথায় এমনি ঠিক নাই, তা আমরা কি বাঁচতে পারবো না? এদিকে মূল আসামিদের গ্রেফতারে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ জনগণের বন্ধু, পুলিশের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো সাহায্য পাই নাই। পুলিশরা আসামিদের ধরার কোনো চেষ্টা করতেছে না। অবশ্য এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা পুলিশের কোনো কর্মকর্তা। তবে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি সুশীল সমাজের। পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার উচিত মূল আসামিদের ধরে ওদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা। সত্যটা উদ্ঘাটন করা না হলে এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে আস্তে আস্তে এটা এই অন্যদিকে চলে যাবে। এ ঘটনায় গত 14 আগস্ট 7 জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়েরের পর রকিব, শিপন ও রফিকুল নামে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনো পলাতক রয়েছে রানা সহ প্রধান 4 আসামি। সময় সংবাদ, মাদারীপুর। দেখছেন সময় সংবাদ। দেখ, লাইফ দিয়ে দিলাম, আজীবন বাঁচবে। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, বেঁচে থাকো বজুমণি, বেঁচে থাকো গোল্ডমণি। আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো তুমি, বেঁচে থাকো ঝুনঝুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার আইনজীবী শাকিলা ফারজানার 2 দিন এবং অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনের 3 দিন করে সন্ত্রাস বিরোধী মামলায় রিমান্ড দিয়েছেন আদালত। সকালে শুনানি শেষে হাটহাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসাদ্দেক সিনহা এ রিমান্ড মঞ্জুর করেন। হাটহাজারের জঙ্গি মামলায় 3 আইনজীবীকে গ্রেফতার দেখিয়ে 5 দিনের রিমান্ডের আবেদন জানায় র্যাব। কিন্তু আদালত তাদের গ্রেফতার দেখালেও রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করে।
রিমান্ড শুনানির জন্য সকাল 11টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে আদালতে নেওয়া হয়। প্রায় আধা ঘন্টার শুনানি চলে। আদালতের আদেশ পাওয়ার পর দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে পাঠানো হয়। সশস্ত্র জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ যোগান দেওয়ার অভিযোগে গত 18ই আগস্ট ঢাকার ধানমন্ডি থেকে সুপ্রিম কোর্টের 3 আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট লিটন এবং অ্যাডভোকেট বাপনকে গ্রেফতার করা হয়। তদন্তে জানা যায় সংগঠনটিকে শুধুমাত্র অস্ত্র কিনতেই 1 কোটি 8 লাখ টাকা দিয়েছিল এই তিনজন। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম আদালতে আছেন আমাদের রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, বলছিলেন যে রিমান্ড মঞ্জুরের পরে ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং দুই আইনজীবী অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন এবং অ্যাডভোকেট মাহফুজ বাপনকে জিজ্ঞাসাবাদের জন্য পতেঙ্গা র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। আপনি জানেন সকাল 9টার দিকে পুলিশের করা পাহারা তাদেরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয়েছিল চট্টগ্রাম আদালত ভবনে। এরপর তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাটাজারি সার্কেলের যে মোসাদ্দেক মিনহাজের আদালতে হাজির করা হয়। প্রায় 30 মিনিট ধরে সরকার পক্ষ এবং আসামি পক্ষের এই রিমান্ড শুনানি পক্ষে এবং বিপক্ষে মতামত তুলে ধরেন। এক্ষেত্রে সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জঙ্গি তৎপরতারা বৃহত্তর চট্টগ্রামের হাটহাজারী, বাঁশখালী এবং হালিশহর এলাকায় 3টি হাইট পয়েন্ট এবং 3টি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছিল এবং আর এতে অর্থ যোগান দিয়েছিল এই 3 আইনজীবী। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী থেকে আদালতে বলা হয়েছে যে তারা মূলত তাদের যে মক্কেল ছিল সশস্ত্র জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের যে পরিচালক মনিরুজ্জামান ডন, সে ডনের মূলত হিসাবের মধ্যে তারা যে 1 কোটি 8 লাখ টাকা জমা দিয়েছিলেন, যেখানে প্রায় র্যাব পেয়েছে 1 কোটি 38 লাখ টাকা। অপরদিকে যে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করছেন মূলত মনিরুজ্জামান ডন তাদের একজন মক্কেল ছিলেন এবং তিনি তাদের মামলাগুলি পরিচালনা করতেন তার হয়ে, এবং এই মামলা পরিচালনার জন্য মূলত তাকে বিশাল টাকা দেওয়া হয়েছিল। তিনি যখন জানতে পেরেছেন যে এরা জঙ্গি সংগঠনে, সেখানে তিনি মামলা পরিচালনা করে সে টাকা ফেরত দিয়েছিলেন। অর্থাৎ এক্ষেত্রে র্যাব বলছে যেহেতু তারা টাকাগুলি পেয়েছেন মূলত যে জঙ্গি সংগঠন মনিরুজ্জামান ডনের অ্যাকাউন্ট থেকে, সে কারণে এবং তারা প্রমাণপত্র পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে ওইখানে ওই অ্যাকাউন্ট হিসাবের মধ্যে ব্যারিস্টার শাকিলা ফারজানা প্রায় 52 লাখ টাকা এবং অন্য 2 যে আইনজীবী রয়েছেন তারা বাকি টাকাটা জমা দিয়েছিলেন। এক্ষেত্রে সেই প্রেক্ষিতে কিন্তু গত 18ই আগস্ট রাতে ঢাকা ধানমন্ডি থেকে 3 আইনজীবী গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তাদেরকে চট্টগ্রাম এনে 19 আগস্ট রাতে চট্টগ্রামের বাঁশখালী থানায় হাজির করা হয় এবং সেখান থেকে তাদেরকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এই রিমান্ড মঞ্জুরের পর তারা 4 দিন রিমান্ডে ছিল র্যাবের এবং গতকালকে তারা বাঁশখালী আদালতে গিয়ে 164 ধারা জবানবন্দি দিয়েছে। আর এই জবানবন্দির পরে গতকালকে কিন্তু র্যাবের পক্ষ থেকে চট্টগ্রামের হাটহাজারী আদালতে তাদের সৌনারেজ দেখানো এবং 5 দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল। যেহেতু বাঁশখালী আদালত একটা আদেশ দিয়েছিল তাদের 164 ধারা জবানবন্দি শেষ হওয়ার পর তাদেরকে আর আদালতে নেওয়া যাবে না, তাদেরকে কারাগারে নিতে হবে। সেই আইনের বাধ্যবাধকতার প্রেক্ষিতে গতকালকে তারা চিটং কোর্টে হাজির না করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। আর আজ কারাগার থেকে আদালতের নির্দেশনা দিন তাদেরকে আদালতে হাজির করা হয়েছিল। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে র্যাব সদর দপ্তরে। এক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছি তাদের কিন্তু চট্টগ্রামে যে বিস্ফোরক আইনের মামলা রয়েছে হালিশহর থানার, সে মামলা তো তাদেরকে গ্রেপ্তার দেখানোর একটা কথাবার্তা চলছে এবং এক্ষেত্রে আমরা র্যাবের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তারা বলছে আইনগত বিষয়টি তারা পর্যালোচনা করে মূলত হালিশহরে যে 3টি মামলা রয়েছে সে 3 মামলা তো তাদেরকে গ্রেপ্তার দেখানো হতে পারে। অপরদিকে আমরা যেটি জানতে পেরেছি আসামি পক্ষে যে ব্যারিস্টার শাকিলা ফারজানা, তার মা এবং তার পরিবারের পক্ষ থেকে কিছুক্ষণ পরে কিন্তু চট্টগ্রাম প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। তারা দাবি করছেন তাদের যে মেয়ে, তাদের যে পরিবারের সন্তান ব্যারিস্টার শাকিলা ফারজানা, তাকে মূলত মক্কেলের মাধ্যমে তিনি ভিকটিমাইজ হয়েছেন বলে তার পরিবার দাবি করছেন। আপনার একটি বিষয় বলে রাখা উচিত, ব্যারিস্টার শাকিলা ফারজানা কিন্তু চট্টগ্রামে যে বিএনপি নেতা এবং কেন্দ্রীয় বিএনপি তথ্য গবেষণা সম্পাদক এবং সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে এবং তার স্বামী চিটাং ব্যবসা করেন। তারা দাবি করছেন তারা একটা সম্ভ্রান্ত পরিবার এবং সম্ভ্রান্ত পরিবারের সুনাম ক্ষুণ্ণ করার জন্য তারা কিছুটা ভুক্তভোগী হচ্ছেন বলে তারা দাবি করছেন। এক্ষেত্রে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ডকুমেন্টের আসামে যেহেতু তাদের কাছ থেকে যে আদালতের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সহায়তা তারা তথ্য প্রমাণ পেয়েছিল যে তারা টাকাটা তারা মনিরুজ্জামান ডনের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তাদের এই 3 আইনজীবীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ঢাকা ধানমন্ডি থেকে। এবং আপনি জানেন যে তারা বাঁশখালী মামলা তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেখানে তারা 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা দাবি করছে এক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি তারা দাবি করেছে 3টি ব্যাংকের মাধ্যমে মূলত তারা এই টাকাটি লেনদেন করেছিল, তবে তারা জঙ্গি অর্থায়নটা অস্বীকার করলো। তারা দাবি বলছে যে মনিরুজ্জামান ডন তাদের একজন মক্কেল ছিল এবং সেই মনিরুজ্জামান ডনের অ্যাকাউন্টে তারা টাকাটা জমা দিয়েছে। অপরদিকে র্যাব বলছে মনিরুজ্জামান ডন কিন্তু শহীদ যে হামজা ব্রিগেড, সেই হামজা ব্রিগেডের একজন পরিচালক। আপনি জানেন গত 19 ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারী আবু বকর মাদ্রাসা এবং আদর্শ ইসলামী একাডেমি থেকে মূলত শহীদ হামজা ব্রিগেডের যোগসূত্র পায় র্যাব।
এর পরবর্তীতে 22 আগস্ট বাঁশখালী এবং 28 ফেব্রুয়ারি চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে 3টে হাইট পয়েন্ট পেয়েছিল শহীদ হামজা ব্রিগেডের। এবং একটি জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে যারা শাকিলা ফারজানাকে টাকা দিয়েছে, এরকম একটি জবানবন্দি কিন্তু সরকার পক্ষ আদালতে উপস্থাপন করেছে। এখন পর্যন্ত এই ছিল ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ 3 আইনজীবী রিমান্ডের সর্বশেষ। দর্শক, জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতারকৃত 3 আইনজীবীর মধ্যে ব্যারিস্টার শাকিলা ফারজানার 2 দিন এবং বাকি 2 জনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর এই বিষয়ে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের সামনে থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। চলে যাচ্ছি পরের সংবাদে। সময় সংবাদে আরও থাকছে। যমুনার পানি অস্বাভাবিকভাবে বাড়ায় প্লাবিত বগুড়ার সারিয়াকান্দির 20টি গ্রাম। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন। এবং স্বর্ণের বাজার ওঠানামায় হাত রয়েছে আন্তর্জাতিক মাফিয়া চক্রের। দাবি জুয়েলারি সমিতির, আগামী সপ্তাহেই বাড়তে পারে আরেক দফা। নীতিমালা প্রণয়নের তাগিদ। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনের ওজন মনিটরিং সম্ভব। প্রধান রফতানিকারক দেশ ভারতে হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় কোরবানি ঈদের 1 মাস আগেই অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের পেঁয়াজের বাজার। গত 2 দিনের ব্যবধানে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। এছাড়া সরবরাহ সংকটে বেড়েছে আদা ও রসুনের দামও। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বৃহস্পতিবার খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় 52 থেকে 55 টাকা করে। শুক্রবার বন্ধের পর শনিবার সকালে প্রতি কেজি আরো 10 টাকা বেড়ে 62 টাকা থেকে 65 টাকা পর্যন্ত বিক্রি হয়। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধান অর্থাৎ বিকেলে এসে দাঁড়ায় 70 টাকায়, আর বাড়তে বাড়তে রোববারে ঠেকেছে 75 টাকায়। আর দামের এই ক্রম ঊর্ধ্বমুখিতার জন্য ভারতের পেঁয়াজের বাজারকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বন্যা হওয়ার কারণে ভারতে আমদানি কম, ভারত থেকে মাল বাংলাদেশে পড়তে 75 টাকা। এই বাজারটা বাড়ছে। ইন্ডিয়ার থেকে বাংলাদেশ বর্ডার ঢুকছে, বর্ডার থেকে আমরা কিনে বেচা করতেছি, ওখান থেকে আমরা কিনতেছি। বা এখন আজকে বাজারে শুনলাম ওখান থেকে 74-75 চাচ্ছে। এখনো শুনতেছি নাকি বর্ডার বলতেছে আজকের বাজার ওইখানে 74 টাকা। এদিকে পেঁয়াজের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল হলেও দাম নিয়ন্ত্রণে রাখতে বিকল্প হিসেবে মিয়ানমার, চীন, মিশর সহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। হঠাৎ দাম বাড়ে যাওয়ার কারণে কাস্টমার একটু কম ধরতেছে বা কম হচ্ছে। পার্শ্ববর্তী দেশ বার্মা আছে, বার্মা থেকে আসবে। 1 সপ্তাহের ভিতরে বাইরের মালগুলো আসলে এখানে বাজারটা রেটটা কিছুটা শিথিল হবে। যদি আসে তাহলে কমে যাবে, কমে যাবে। অ্যাভেলেবেল এখন তো প্রতি ঘরে পেঁয়াজ নেই। অন্যদিকে সরবরাহ কম থাকায় বাড়তির দিকে আদা ও রসুনের দামও। এই ক্ষেত্রে 2 দিনের ব্যবধানে প্রতি কেজি আদা 5 টাকা এবং রসুন 2 টাকা করে বেড়েছে। আদা মার্কেটে না থাকায় চাহিদা হিসেবে মার্কেটে কম। আগে আমরা বেশি 60 টাকা 62 টাকা, এখন বর্তমানে 500 টাকা বেড়ে গেছে, 68-70 টাকা চাই মার্কেটে। রসুনের দাম একটু কোর্টে বেশি, তাই রসুনের দাম বাড়ছে। দেশি আদা তো নাই এখন, আপনার 70-90 টাকা, কিন্তু এখন আমরা বেচতেছি 65-70 টাকা। ব্যবসায়ীরা জানান দেশে বছরে পেঁয়াজের চাহিদা রয়েছে 18 লাখ মেট্রিক টন, রসুন 5 লাখ এবং আদার চাহিদা 3 লাখ মেট্রিক টনের মতো। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ আর থাকছে না। উচ্চ আদালতের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্তের পক্ষেই রায় দিয়েছেন। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে 4 সদস্যের একটি বেঞ্চ এ আদেশ দেন। স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় একবার অকৃতকার্য হলে দ্বিতীয়বার আর পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। 2014 সালের 15 অক্টোবর এমন সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের বিরোধিতা করে উচ্চ আদালতে রিট আবেদন করেন 26 জন অভিভাবক। পরে গত 8 জুলাই আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত সঠিক বিবেচনা করে রিটটি খারিজ করে দেন। এর পরিপ্রেক্ষিতে রিটকারীরা আপিল বিভাগের শরণাপন্ন হন। এবার আপিল বিভাগ উচ্চ আদালতের রায়ই বহাল রাখল। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য একবারই ভর্তি পরীক্ষা দেবার সুযোগ থাকল। সরকারি ঘোষণা থাকলেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এবারও চালু হচ্ছে না প্রস্তাবিত সমন্বিত বা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। এজন্য দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অনাগ্রহকে দায়ী করলেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে ভর্তি ফর্ম বিক্রিজনিত আয় কমে যাওয়া সহ নানা কারণ এ পদ্ধতি প্রবর্তনে বাধা, এমনটাই মনে করছেন শিক্ষাবিদরা। গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি বাস্তবায়নে দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এগিয়ে আসার আহ্বান জানালেন ইউজিসি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। বিস্তারিত রাশিদ বাপ্পির রিপোর্টে।
এই উচ্ছ্বাস এইচএসসি ও সমমানের পরীক্ষায় সদ্য পাশ করা শিক্ষার্থীদের। উচ্চশিক্ষায় যাদের অধিকাংশেরই লক্ষ্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি। তবে পাশ করা 7 লক্ষাধিক শিক্ষার্থীর বিপরীতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ আছে সর্বোচ্চ 50,000 জনের। সঙ্গত কারণেই উচ্চশিক্ষার অধিকার আদায়ে এই শিক্ষার্থীদের নামতে হচ্ছে ভর্তিযুদ্ধে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রচলিত ভর্তি পদ্ধতি নিয়ে অভিযোগের শেষ নেই শিক্ষার্থীদের। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছি, বিকালে আমাদের জগন্নাথে পরীক্ষা দিতে হয়। এক ভার্সিটির জন্য আমাদের এক একটা গ্রেড পয়েন্ট চাইছে, তো এখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে। দেখা গেছে আমরা সবগুলা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারতেছি না। দূর দূরান্তে যে আমি ভার্সিটিগুলো আছে ওখানে ফর্ম তোলা সত্ত্বেও আমি পরীক্ষা দিতে পারতেছি না। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পদ্ধতি চালুর ঘোষণা থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ছোট ইউনিভার্সিটি প্রায় সবাই রাজি, কিন্তু আমাদের বড় বিশ্ববিদ্যালয় যেগুলো তারা রাজি হন নাই। এবং এটা নিয়ে বইতে একটা পর্যায়ে আমরা আসে রাজি হই যে পরের বছর থেকে তারা চেষ্টা করবেন কিভাবে ঘনিষ্ঠ হওয়া যায়। এর পরের বছর তারা আর করেন নাই। ভর্তির আবেদনপত্র বিক্রির মোটা অঙ্কের টাকা হাতছাড়া হবে বলেই বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিত পদ্ধতিতে যেতে চাইছে না, মত এ শিক্ষাবিদের। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভিন্ন ভিন্নভাবে ভর্তি উপলক্ষে কিছু আয় রোজগার কমে যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে আয়, এর কিন্তু কোনো নিরীক্ষা হয় না। যা আয় হবে তার নিরীক্ষা হওয়া উচিত। যদিও বিষয়টি মানতে রাজি নন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই উপাচার্য। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় যে অর্থ আসে সেটা একেবারেই নগণ্য। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে পরিচালনা করা, সেটার জন্য যে বিশাল ব্যয় হয় সেটা এখান থেকে হয়। উচ্চ পদ্ধতিতে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়কে একসাথে আনা কতটা যৌক্তিক হবে সেটাও একটা প্রশ্ন আছে। তবে শিক্ষার্থীদের স্বার্থেই গুচ্ছ ভর্তি পদ্ধতি চালু করতে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের প্রতি আহ্বান সংশ্লিষ্টদের। তাদের উপলব্ধি করতে হবে শিক্ষকদেরকে, ইউনিভার্সিটিদেরকে, যে তাদের শিক্ষার্থীরা কত কষ্ট পাচ্ছে। প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পরীক্ষা যদি আমরা শুরু করতে পারি 2-4-5টা বিভাগ নিয়ে, এবং সেটা যদি সাকসেসফুল হয় তাহলে ছাত্রদের ভোগান্তি অনেক কমবে। কোচিং বাণিজ্য বন্ধে সমন্বিত ভর্তি পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে বলে মত তাদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব বাজারের সঙ্গে তাল মেলাতে যেয়ে অস্থির দেশের স্বর্ণের বাজার। দামের এমন ওঠানামায় ক্রেতা উপস্থিতি নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। এদিকে স্বর্ণের বাজারে এমন অস্থিতিশীলতার পেছনে আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাত রয়েছে দাবি করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে আগামী সপ্তাহেই আরেক দফা বাড়তে পারে স্বর্ণের দাম। অন্যদিকে বিশ্ব বাজারের সঙ্গে দামের অসামঞ্জস্যতা দূর করে দেশের স্বর্ণের বাজার নিয়ন্ত্রণে শিগগিরই কার্যকর নীতিমালা গ্রহণের তাগিদ বাজার বিশ্লেষকদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। 1 ভরি 22 ক্যারেট স্বর্ণের বর্তমান বাজার দর 43,273 টাকা। একদিন আগেও যা ছিল 41,757 টাকা। নতুন দামে দেশের বাজারে 21 ক্যারেট স্বর্ণ 41,173 টাকা, আর 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে 34,525 টাকা। রোববার থেকে কার্যকর হওয়া নতুন মূল্য তালিকা এর মধ্যেই টানানো হয়েছে জুয়েলারিগুলোতে। কয়েক দফা পতনের পর স্বর্ণের দাম বাড়ার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন ব্যবসায়ীরা। তবে এতে বাজারে বিদ্যমান ক্রেতা সংকট কাটবে না বলেও মনে করছেন তারা। ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের এটা চিন্তা করলে চলবে না। সরকার যদি আমাদের গোল্ড একটা নীতিমালা করে আমাদেরকে দিত, তাহলে আমরা চিন্তা ভাবনা করতাম যে ওইভাবে চলতো। স্বর্ণের দাম ওঠানামা করলে একটু ব্যবসা খারাপই যায় সাধারণত। এদিকে আন্তর্জাতিক বাজারে যতটুকু দাম বেড়েছে সেই তুলনায় এখনো দেশের বাজারে স্বর্ণের দাম বাড়েনি বলে দাবি জুয়েলার্স সমিতির। বাজুস বলছে পর্যায়ক্রমে দেশের বাজারে আবারও বাড়তে পারে স্বর্ণের দাম। এটা ছিল আন্তর্জাতিক মাফিয়া চক্রের একটা খেলা। হ্যাঁ, সেই খেলার শিকার আমরা। আমাদের ধারণা ইতিমধ্যেই 3,000 টাকা স্বর্ণের বাজার বৃদ্ধি পেয়েছে। যদি বাজারের একই অবস্থা থাকে তাহলে আগামী সপ্তাহে আমরা আরো 1500 টাকা বৃদ্ধি করব। তবে সংগঠনটির এমন দাবির সঙ্গে সরাসরি দ্বিমত পোষণ করে বাজার বিশ্লেষকরা বলছেন দেশের বাজারে স্বর্ণের দর আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে দরকার সঠিক নীতিমালা গ্রহণ ও তার যথাযথ বাস্তবায়ন। যে আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের যে স্বর্ণের দামের যে ভেরিয়েশন প্রায় 11,000 টাকার মতো প্রতি ভরি প্রতি, এটা আসলে খুব বেশি অস্বাভাবিক। যখন আন্তর্জাতিক বাজারের দাম যখন চরমভাবে কমেছে তখন কিন্তু এই সমিতি কিন্তু দামটা ওইটার সাথে সঙ্গতি রেখে যে ব্যাপক কমিয়েছে তা কিন্তু তারা করে নাই। জনস্বার্থে সরকারেরও বোধহয় এক্ষেত্রে কিছুটা নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া উচিত। চলতি বছরের জানুয়ারিতে সবশেষ স্বর্ণের দাম বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা। পরবর্তীতে মার্চ, জুলাই ও আগস্টের প্রথম সপ্তাহে 3 দফায় দাম কমেছিল সব ধরনের স্বর্ণের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন 2015 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান সংশোধন আইন 2015 এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সকাল 10টায় শুরু হয় মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠক। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা যোগ দেন। যমুনার পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার 6টি ইউনিয়নের 20টি গ্রাম প্লাবিত হয়েছে। নিরাপদ আশ্রয়ের জন্য মানুষ ছুটছে অন্যত্র। পানিবন্দী মানুষ খোলা আকাশের নিচে বিশুদ্ধ পানি ও খাবার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। তবে জেলা প্রশাসন জানিয়েছে, চালসহ শুকনো খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে। মাজিদুর রহমানের তথ্য ও রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত জুলাই মাসে চন্দনবাইশা, কুতুবপুর, কামালপুর ও কুর্নিবাড়ি ইউনিয়নের মধ্যে দিয়ে 8 কিলোমিটার বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। নদী থেকে 1 কিলোমিটার দূরে এই বাঁধ নির্মাণ করায় নদীর তীরবর্তী বাঁধের বাইরে থেকে যায় প্রায় 60,000 পরিবার। কিন্তু গত কয়েকদিনে যমুনার পানি বাড়ায় বাঁধের বাইরে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 30,000 মানুষ। খাবার, বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দী মানুষেরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। খাবার পানি নেই, মানুষের পোশাক, পায়খানা, টয়লেট সবকিছু নষ্ট হয়ে গেছে। মানুষের আসবাবপত্র, জিনিসপাতি সবকিছু ভেসে গেছে। প্রত্যেক বাড়িতে পানি ঢুকে গেছে। ঢুকে যাওয়াতে তারা কোনো জায়গায় দাঁড়িয়ে থেকে যে একটু পাক করবে সে জায়গাটুকু নাই ভিতরে। এখন পুনর্বাসনের জন্য যদি একটা ব্যবস্থা করা হয় তাহলে সকলেরই এই পূর্বের সাইডে সকল লোকেরই ভালো হবে। বাঁধের বাইরে 48টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢোকায় স্কুলে যেতে পারছেন না শিক্ষার্থীরা। এসব বিদ্যালয় এখন বন্ধ রয়েছে। আমি ক্লাস 8-এ পড়ি। আমাদের স্কুল এখন পানির ভিতরে গেছে। স্কুল নদীর ভিতরে যাওয়ার কারণে আমি স্কুলে যাইতে পারি। এদিকে জেলা প্রশাসন থেকে জরুরি ভিত্তিতে পানিবন্দী মানুষদের জন্য 10 মেট্রিক টন চাল সহ শুকনো খাবারের বরাদ্দ দিয়েছে। প্রায় 6টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। চাল বরাদ্দ করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে, এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে। যমুনার পানি বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড আভাস দিয়েছে পানি আরও বাড়বে। সময় সংবাদ, বগুড়া। উজান থেকে নেমে আসা ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ক্রমাগত বাড়ছে। এতে জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবশেষ 12 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কাজীপুর উপজেলার 9টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া সদর, বেলকুচি, চৌহালি উপজেলার বেশ কয়েকটি গ্রামও প্লাবিত হয়েছে। বন্যায় এসব গ্রামের সবজি সহ মাঠের ফসল নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক ও খেটে খাওয়া মানুষ। কেউ দেখতে আসে না, চুলে চুলে সব ডুবে গেছে গা। কনে থাকি, কনে খায়, কোনো ব্যবস্থা নাই। 5-6 দিন বন্যা আছে, কোনো আনতে যাবার পাইতেছি না, কষ্ট হয়ে গেছে গা। ফল পাল না যাই কোনো ঘরের মধ্যে পেট পানিয়েছে আর কি সব ছেড়ে আছে। আমাদের ত্রাণ কার্যক্রম এখন পর্যন্ত আমরা সব পাঠিয়েছি। আমরা হয়তোবা আমরা আগামীকাল থেকে ত্রাণ কার্যক্রম শুরু করতে পারবো। আর আমরা ইতিমধ্যেই প্রায় 45টার মতো শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের অন্যান্য যেগুলো আছে সেগুলোকে আমরা বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছি। দীর্ঘ খরা আর অনাবৃষ্টির পর গত কদিনের টানা বর্ষণে আমনের আবাদ নিয়ে রংপুর অঞ্চলের কৃষকের মুখে এখন হাসির ঝিলিক। বৃষ্টি উপেক্ষা করে তারা মাঠে নেমে পড়েছেন আমনের পরিচর্যায়। চারা রোপণের সময় বৃষ্টির অভাবে সেচ কাজে বাড়তি খরচের পর এখন এই পানি দ্রুত না নেমে গেলে ক্ষতির আশঙ্কাও করছেন কেউ কেউ। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। মাত্র কদিন আগেও পানির অভাবে মরতে বসা আমনের ক্ষেত এখন পানি পেয়ে সতেজ। এতে আনন্দের শেষ নেই কৃষকের মনে। তাই বৃষ্টিতে ভিজেই ব্যস্ত তারা আমনের পরিচর্যায়। ভরা বর্ষায় বৃষ্টির দেখা না মেলায় রোপা আমনের আবাদ নিয়ে কৃষকের মনে যে আশঙ্কা ছিল, কয়েকদিনের বৃষ্টিতে সে আশঙ্কা কেটে দেখা দিয়েছে হাসির ঝিলিক। পোকা লাগছিল, তারপর ধান একদম হয়ে আসছিল, একদম নরম হয়ে আসছিল। মনে করছিলাম যে হয়তো ধান হবেই না। এখন আল্লাহর রহমত খুব ধান ইনশাল্লাহ খুব ভালো হবে মনে হয়। এতদিন বৃষ্টি হয়নি, আজকে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমরা আজকে নিচ্ছি। পানিটা নামার পরে অনেকের উপকার হবে, ধান গাছের পোকামাকড় থাকবে না, ফসলও ভালো হবে।
এদিকে বৃষ্টির অভাবে চারা রোপণের সময় সেচ কাজে বাড়তি খরচের পর বৃষ্টির এই পানি সময় মতো নেমে না গেলে দেখা দিতে পারে সমস্যা, এমন শঙ্কার কথাও বলছেন কৃষকরা। পানিটা আরো যদি 5-7 দিন থাকে তাহলে আমাদের রোপণের জন্য ক্ষতিকর হবে। এটা যদি বেশি দিন থাকে তাহলে কৃষকের ভীষণ ক্ষতি হবে, এই ধানগুলো নষ্ট হয়ে যাবে। কৃষি বিভাগও বলছে পানি যদি সময় মতো নেমে না যায় তাহলে ক্ষতির আশঙ্কা রয়েছে। এই অতিবৃষ্টির ফলে আমাদের প্রায় 25,585 হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। তবে আমরা আশা করতেছি যদি 2-1 দিনের মধ্যে পানি চলে যায়, বৃষ্টি না হয়, তাহলে এই পানি নেমে যাবে এবং ক্ষতির সম্ভাবনা থাকবে না। রংপুর জেলায় এবার 1,62,576 হেক্টর জমিতে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,42,897 মেট্রিক টন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। টানা বৃষ্টিতে রাজশাহী জেলার অনেক পানের বরজ নষ্ট হয়ে গেছে, পাশাপাশি দেখা দিয়েছে পচন রোগ। এতে লোকসানের মুখে পড়েছেন কৃষক। তাদের অভিযোগ, পচন রোগ ঠেকাতে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না তারা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আব্দুস সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। বছরের পর বছর ধরে রাজশাহী অঞ্চলের মোহনপুর, বাগমারা, গোদাগাড়ী ও দুর্গাপুর উপজেলায় পানের আবাদ করছেন কৃষকেরা। বাজারে পানের চাহিদা ও দাম ভালো থাকায় এবার বেশি লাভের আশা করেছিলেন তারা, কিন্তু টানা বৃষ্টির কারণে অনেক পানের বরজ হাঁটু পানিতে তলিয়ে গেছে। এতে নষ্ট হয়ে যাচ্ছে গাছ আর পচে যাচ্ছে পাতা। পান ভেঙে বাজারে তুললেও নামমাত্র দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। চতুর্দিকে বান্ধন সান্ধন দিছি, দেওয়ার পরেও না রক্ষা করতে পারেনি, বহুত ক্ষতি। না হলেও 1,000 পর্যন্ত হবি, সম্পূর্ণ মরে শেষ হয়ে যাবে। এক বিড়া পানের দাম মোটামুটি 30 থেকে 40 টাকা। সেই জায়গাতে এখন বর্তমানে মানে নষ্ট হয়ে যাওয়ার কারণে এই পান আর বাজারে বিক্রি হচ্ছে না। শুধু তাই নয়, পচন রোগের কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক পান চাষি। কিন্তু রোগ নিরাময়ে কৃষি বিভাগের কোনো পরামর্শ তারা পাচ্ছেন না বলে জানান তারা। গোড়াতে ধরেন যে 1 ফুট করে পচে যাচ্ছে, আবার জায়গায় জায়গায় পচা ধরে খসে পড়ে যাচ্ছে। কৃষি কর্মকর্তারা আসে পচন টচন দেখে না বা হয়তো যদি কোনো পরামর্শ দিবে যে এটা এই ওষুধ দাও বা এই কীটনাশক ব্যবহার করা, এরকম কোনো পরামর্শ দেয় না। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পচন রোগের হাত থেকে পানকে বাঁচাতে বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। আমাদের মাঠ পর্যায়ে কর্মী আছে যেটা উপসহকারী কৃষি কর্মকর্তা। এই উপসহকারী কৃষি কর্মকর্তা পারতপক্ষে সব গ্রামে সে যায়। গোড়াতে কিছু বাড়তি পরিচর্যা করতে হবে, বিশেষ করে পানিটা সরায় দেওয়ার পরে একটু নতুন মাটি যদি দেওয়া যায়, এটা যে সারাদিন বৃষ্টি হওয়ার পর যে একটা গুমুট ভাব থাকে, একটু বেড়া ফাঁক করে দিয়ে বা দরজা খুলে দিয়ে গুমুট ভাবটা দূর করানোর জন্য। কৃষি বিভাগ জানিয়েছে জেলায় 1,863 হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। এর মধ্যে বৃষ্টির কারণে 20 হেক্টর জমির পান পচে নষ্ট হয়ে গেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দিনাজপুরে ইয়াসমিন হত্যার 20 বছর পূর্তি আজ। আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার হলেও সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী পরিবারের সদস্যকে চাকরি দেয়া হয়নি বলে অভিযোগ স্বজনদের। 1995 সালের এদিন ভোরে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি নৈশ কোচ দিনাজপুরের যাত্রী কিশোরী ইয়াসমিনকে 10 মাইল মোড়ে নামিয়ে দেয়। সে সময় শহরে পৌঁছে দেওয়ার কথা বলে পুলিশের একটি টহল দল তাকে পিকআপ ভ্যানে তুলে নেয়। এরপর তারা পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও করলে তাদের ওপর গুলি চালায় পুলিশ। ওই ঘটনায় সামু, সিরাজ ও কাদের নামে 3 জন নিহত এবং শতাধিক আহত হন। 1997 সালের 31 আগস্ট রংপুরের বিশেষ আদালতে এএসআই মইনুল হোসেন, কনস্টেবল আব্দুস সাত্তার ও অমৃতলালকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। তবে এই হত্যাকাণ্ডের বিচার হলেও সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নিহতদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ স্বজনদের। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে একটা সরকারি চাকরি দেওয়া হবে, কিন্তু চাকরি তো দেওয়া দূরের কথা, আজ পর্যন্ত তারা খোঁজ খবর নিতে আসে না। আমার তো চাকরি হলোই না, তো আমার একটা ছেলে লেখাপড়া করতেছে, যদি চাকরি একটা যদি সরকার যদি সহযোগিতা করে তো এটা আমার খুব শান্তি লাগবে। দেশের বাইরের খবর। জাপানে একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং স্টিল কারখানায় সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার টোকিওর সীমান্ত এলাকা কানাগাওয়াই সাগামি জেনারেল ডিপোতে স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে 10 থেকে 15টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন একজন স্থানীয় বাসিন্দা। এদিকে একই দিন টোকিওর 25 কিলোমিটার দক্ষিণে হানেদা বিমানবন্দরের কাছে নিপ্পন স্টিল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে এসব দুর্ঘটনার পর কোথাও হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টিরও বেশি ইউনিট। ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রেন ও লরির সংঘর্ষে বিধানসভার এক সদস্য সহ 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে 8 জন। সোমবার স্থানীয় সময় সকালে অনন্তপুর জেলার মাদাকাসিরার লেভেল ক্রসিংয়ে গ্রানাইটবাহী একটি লরি বন্ধ হয়ে যায়। এ সময় বেঙ্গালুর নন্দন এক্সপ্রেস ট্রেন লরিটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনায় কর্ণাটকের বিধানসভার সদস্য ভেঙ্কাতেশ নায়েক সহ ট্রেনের 6 যাত্রী নিহত হন। ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ। লেবানন সরকারের বর্জ্য ব্যবস্থাপনা নীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। পরিস্থিতি শান্ত না হলে প্রধানমন্ত্রী তাম্মাম সালাম পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। রোববার রাজধানী বৈরুতে প্রধানমন্ত্রী কার্যালয়ের কাছে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর 30 জন এবং অন্তত 25 জন বিক্ষোভকারী আহত হয়েছেন। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের খবর। সেমিফাইনাল নিশ্চিত। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এ গ্রুপের শেষ ম্যাচে আজ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4:45টায়। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। সাইফুল বারী টিটুর দলের এবার লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এ যাত্রায় লাল সবুজের প্রতিনিধিদের বাধা স্বাগতিক নেপাল। প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে নেপালও সেমির টিকিট পেয়েছে। তবে স্বাগতিকদের হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড নিয়েই সেমির লড়াইয়ে নামতে চায় বাংলাদেশ। এই ম্যাচে টিটুর শিষ্যদের আলাদা করে নজর রাখতে হবে নেপালের হয়ে আগের ম্যাচে হ্যাটট্রিক করা বিমল ঘাটতির দিকে। তবে প্রথম ম্যাচে দারুণ খেলায় আত্মবিশ্বাসের কমতি নেই রোহিত রাব্বিদের। তাই তো টানা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেওয়াই লক্ষ্য বাংলাদেশের। স্প্যানিশ লিগের খবর। শেষ পর্যন্ত স্প্যানিশ সুপার কাপের প্রতিশোধ নিল বার্সেলোনা। স্বাগতিক অ্যাথলেটিক বিলবাওকে 1-0 গোলে হারিয়ে লা লিগার শুভ সূচনা করল স্প্যানিশ জায়ান্টরা। তবে লা লিগার প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। স্পোর্টিং গিজনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মাদ্রিদিস্তানরা। স্প্যানিশ সুপার কাপের বিলবাওয়ের মাঠ সান মামেসে হারের স্বাদ পেতে হয়েছিল বার্সেলোনাকে। তাই লা লিগার শুরুটা ম্যাচটা প্রতিশোধের ছিল কাতালানদের জন্য। যদিও অ্যাথলেটিক বিলবাওয়ের শক্ত রক্ষণ দুর্গের সামনে অনেকটা খেই হারিয়ে ফেলে মেসি সুয়ারেজরা। সেই সাথে 30 মিনিটে মেসির পেনাল্টি মিসে হতাশ হতে হয় বার্সা ভক্তদের। ফলে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে অবশ্য আর ভুল করেনি অতিথিরা। ম্যাচের 54 মিনিটে জর্দি আলভার বাড়ানো বলে লিড আনেন উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ। এরপর ম্যাচে আর কোনো গোল না হওয়ায় 1-0 গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে লুই এনরিকের দল। এদিকে মেসিদের জয়ের দিনে হোঁচট খেতে হয়েছে রিয়ালকে। স্পোর্টিং গিজনের মাঠে অনেকটা এলোমেলো খেলায় মেতে থাকে লস ব্ল্যাঙ্কোসরা। আক্রমণের পর আক্রমণ চালালেও কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি রোনালদো রদ্রিগেজরা। ফলে পুরো ম্যাচে কোনো গোল না হওয়ায় হতাশা নিয়ে মাঠ ছাড়ে রাফায়েল বেনিতেজের দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার নারী আইনজীবীর 2 দিন এবং অন্য 2 আইনজীবীর 3 দিন করে রিমান্ড মঞ্জুর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক বলেই রাজধানীতে হঠাৎই বেড়ে গেছে হত্যা ও ধর্ষণের ঘটনা, দাবি মানবাধিকার সংগঠনগুলোর। মানতে নারাজ পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ একবারই, আপিল বিভাগের চূড়ান্ত রায়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের এবারও চালু হচ্ছে না প্রস্তাবিত সমন্বিত ভর্তি পরীক্ষা।
কোরবানি ঈদের 1 মাস আগে অস্থিতিশীল দেশের পেঁয়াজের বাজার খাতুনগঞ্জে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 12 টাকা। আদা ও রসুনের দামও চড়া এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে আমনের আবাদ নিয়ে স্বস্তিতে রংপুর অঞ্চলের কৃষক পরিচর্যায় নেমে পড়েছেন মাঠে। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।